সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, সৃজনশীল সকল প্রশ্নের উত্তর, পঞ্চম অধ্যায়, জলবায়ুর উপাদান ও নিয়ম। এই চ্যাপ্টারে আজকে আমার 28তম ক্লাস এবং আজকের আলোচ্য বিষয় শীতকালীন মৌসুমী বায়ু অথবা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এই শীতকালীন মৌসুমী গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সম্পর্কে আমি 27তম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আজকে চেষ্টা করব শীতকালীন মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব মৌসুমী বায়ু সম্পর্কে আলোচনা করার। আমরা জেনেছি যে মৌসুমী বায়ুকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু। এখানে ইতিপূর্বে আমি গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুটা আলোচনা করেছি। আজকে তার দ্বিতীয় নম্বর যে শ্রেণীটা আছে শীতকালীন মৌসুমী বায়ু, সেটা সম্পর্কে আলোচনা। নিচে আমার একটা ছবি দেওয়া আছে, নাম লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আসি একটু তাত্ত্বিক আলোচনায়, অর্থাৎ বইয়ের ভাষায় যে কথাটা লেখা আছে সেটাকে একটু আলোচনায় আসার চেষ্টা করি। শীতকালীন মৌসুমী বায়ু বলতে আমরা কি বুঝি? সূর্যের দক্ষিণায়নের সাথে সাথে উত্তর গোলার্ধে উত্তাপ কমতে থাকে এবং উচ্চচাপের সৃষ্টি হয়। এ সময় সূর্য দক্ষিণে মকর ক্রান্তি রেখার নিকট অগ্রসর হয়ে লম্বভাবে কিরণ দেয়। এই কথাগুলো আসলে বুঝতে হবে। আমরা গ্রীষ্মকালে দেখেছি যে এখানে যে এই যে বঙ্গোপসাগর, এই যে আরব সাগর, এখানে দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়াতে স্থল ভাগে গ্রীষ্মকালে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এখন ঠিক তার বিপরীত অবস্থা, অর্থাৎ সূর্যের যে দক্ষিণায়ন ঘটেছে, অর্থাৎ সূর্য মকর ক্রান্তি অঞ্চলে লম্বভাবে কিরণপাত করায় এই স্থান শীতলতম স্থানে পরিণত হয়েছে। শীতল মানে কি বলা যায়, বায়ুর তাপমাত্রা কমে গেছে এবং এখানে উচ্চচাপের সৃষ্টি হয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে। ফলে মকর ক্রান্তির নিকটবর্তী দেশগুলোর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় মধ্য এশিয়ার উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে শীতল ভারী ও শুষ্ক বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত থাকে, একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়। বায়ুর একটি অংশ জাপান সাগর ও বঙ্গোপসাগর অতিক্রম করার পর যথাক্রমে জাপান ও তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ গোলার্ধে এসে পৌঁছালে ফেরেলের সূত্র অনুসারে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু নামে অস্ট্রেলিয়ায় প্রবেশ করে। সেখানে বায়ু গ্রীষ্মকালীন মৌসুমী বৃষ্টিপাত ঘটায়। যাই হোক, এটা আমি ব্যাখ্যা করব। আমি একটু চিত্রতে আসি, চিত্রতে এসে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই চিত্রটা বুঝতে হবে। এখানে যে চিত্রটা আছে সেই চিত্রটা শীতকালীন মৌসুমী বায়ুর একটা চিত্র। এটা দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত উপরে, এটা এখানে তিব্বত মালভূমি, এখানে হিমালয় পর্বত আছে। আর এখানে দেখা যাচ্ছে যে এইটা নিরক্ষরেখা। যখনই গ্রীষ্মকাল অতিক্রম করে শীতকাল এসে গেছে, তখন সূর্যটা যখন গ্রীষ্মকালে ক্রান্তীয় অঞ্চলে, কর্কট ক্রান্তীয় অঞ্চলে লম্বভাবে কিরণপাত করছিল, সেটা না করে মকর ক্রান্তীয় অঞ্চলে, অর্থাৎ এই নিরক্ষরেখা, এই আইটিসি যেটা নিরক্ষরেখার দক্ষিণে সরে গেছে। এই নিরক্ষরেখার দক্ষিণে সরে যাওয়ায় সূর্যটা কিন্তু উত্তর থেকে দক্ষিণে চলে গেছে, দক্ষিণে এই মকর ক্রান্তীয় অঞ্চলে লম্বভাবে কিরণপাত করবে। যখন
এই অঞ্চলটি কিন্তু সমুদ্র অঞ্চল। এই যে অঞ্চলগুলো এটা হচ্ছে সমুদ্র অঞ্চল, জলভাগ। তখন গ্রীষ্মকালে স্থলভাগে সূর্য লম্বভাবে কিরণপাত করেছিল, কিন্তু শীতকালে জলভাগের উপর সূর্য লম্বভাবে কিরণপাত করলো। স্বাভাবিকভাবেই এই জলভাগে তখন তাপমাত্রা বেশি থাকবে, এবং এই জলভাগে কিন্তু আইটিসিজেড, এখানে নিম্ন চাপের সৃষ্টি হবে। লো প্রেসার জোন এখানে সৃষ্টি হবে, আর এখানে হাই প্রেসার জোন সৃষ্টি হবে। এবং আমাদের বায়ু প্রবাহের গতি অনুসারে, সূত্র অনুসারে সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে উচ্চচাপ, হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে শীতকাল যখন আসলো তখন এই স্থল ভাগ থেকে এদিকে বায়ুটা প্রবাহিত হবে। এখানে এসে আবার এদিকে ঘুরে যাবে অস্ট্রেলিয়ার দিকে, সেটা আলাদা জিনিস। এটা ঠিক এই দিকে ঘুরে যাবে, ঘুরে যাবে না? এটা যখন উত্তর গোলার্ধে এই বায়ু প্রবাহিত হবে, ফেরেলের সূত্র অনুসারে এটা ডান দিকে বেঁকে যাবে। এবং যেহেতু এই বায়ুটার উৎপত্তি হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে, এই জন্যে এটাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়। এবং যেহেতু এটা শীতকালে উৎপত্তি লাভ করে, এই জন্য এটাকে শীতকালীন মৌসুমী বায়ু বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অঞ্চলটা, এটা কিন্তু স্থলভাগ। স্থলভাগ দিকে থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, কাজেই এই বায়ুতে বায়ু শুষ্ক, এবং এই বায়ুতে সাধারণত জলীয় বাষ্প থাকে না। বিধায় এই বায়ুতে কখনো সাধারণত বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত হয় না গ্রীষ্মকালীন মৌসুমে বায়ুতে, যেমন এই এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে এই অঞ্চলটায় বৃষ্টিপাত হয়েছিল, ভারতে, বাংলাদেশে। কিন্তু এই এখানে কিন্তু অধিকাংশ স্থানে এই বৃষ্টিপাতটা ঘটবে না। কিন্তু কথা একটা আছে, এই যে আমরা তামিলনাড়ু, ভারতের এই যে শ্রীলঙ্কা, এই সমস্ত অঞ্চলগুলোতে যখন এই বঙ্গোপসাগর অতিক্রম করে এদিকে বায়ুটা প্রবাহিত হবে, তখন কি দেখা যাচ্ছে যে স্থলভাগের পরে কিন্তু জলভাগ অতিক্রম করে আবার স্থলভাগে প্রবেশ করছে। সেজন্য এই তামিলনাড়ু, শীতকালে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে এই অঞ্চলটাতে সাধারণত বৃষ্টিপাত ঘটে। যদিও শুষ্ক বায়ু, কিন্তু এইটা স্থলভাগ, এটা শুষ্ক, ঠিক আছে, কিন্তু এটা তো জলভাগ। স্থলভাগ পার হয়ে যখন জলভাগে আসবে, জলভাগে সেখানে জলীয় বাষ্প ধারণ করবে। জলীয় বাষ্প ধারণ করে যখন আবার সেটা স্থলভাগে প্রবেশ করবে, তখন সেটা কি করবে? তখন কিন্তু এটা মানে এই অঞ্চলগুলোতে মানে বৃষ্টিপাত ঘটাবে। যাই হোক, এটা উত্তর পূর্ব দিক থেকে এই বায়ুটা উৎপত্তি লাভ করে, এই জন্য একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়। এটা শীতকালে সংগঠিত হয়, এই জন্য একে শীতকালীন মৌসুমী বলা হয়। এবং এখানে শুষ্ক বায়ু, এবং এতে বায়ুতে জলীয় বাষ্প থাকে না, সাধারণত বৃষ্টিপাত হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন জলভাগ আবারও জলভাগ অতিক্রম করে স্থলভাগের দিকে আসে, তখন তামিলনাড়ু, শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটে। এইটা যখন নিরক্ষরেখা অতিক্রম করে যায়, তখন কিন্তু এটা আবার কোন দিকে বেঁকে যায়? নিরক্ষরেখা যখন দক্ষিণ গোলার্ধে চলে আসে, দক্ষিণ গোলার্ধে চলে আসলে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে যখন এটা মোড় নেয়, তখন কিন্তু এইটা আবার কি হয়? উত্তর পশ্চিম মৌসুমী বায়ুতে রূপান্তর লাভ করে। উত্তর পশ্চিম তখন কিন্তু গ্রীষ্মকালে এই অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। অস্ট্রেলিয়াতে নিচে এসে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। যাই হোক, সেদিকে আমি নাই গেলাম। যাই হোক, এটা আমরা আরো একটা চিত্র দেখার চেষ্টা করি। এই যে মৌসুমী বায়ু যে অঞ্চলটার চিহ্ন দেওয়া আছে, এখানে একটু দেখি, দেখলে ক্লিয়ার হয়ে যাব। দেখো, আমরা কি বলেছি, এটা এশিয়া। এশিয়াতে এখানে তাপমাত্রা শীতকালে কম পড়ে, এই অঞ্চলটা শীতল থাকে।
এবং এখানে উচ্চচাপের সৃষ্টি হয়। আর এখানে কি হয়, এই যে ভারত, এই যে নিরক্ষরেখা অতিক্রম করে মকর ক্রান্তি অঞ্চল, এখানে সূর্য লম্বভাবে কিরণপাত করে দক্ষিণায়নের জন্য শীতকালে। কাজেই এই স্থানে তখন নিম্নচাপের সৃষ্টি হয়, লো প্রেশার জোন সৃষ্টি হয়। তখন বায়ুটা এই এশিয়ার এই অঞ্চল থেকে উত্তর পূর্ব দিক থেকে বায়ুটা প্রবাহিত হয়, এই জন্য এটাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়। আবার এই বায়ুটা শীতকালে প্রবাহিত হয় বলে একে শীতকালীন মৌসুমী বায়ু বলা হয়, শীতকালীন মৌসুমী বায়ু বলা হয়। এজন্য এর থেকে সাধারণত বায়ুতে জলীয় বাষ্প থাকে না, সেজন্য এই অঞ্চলটায় বৃষ্টিপাত হয় না এই অঞ্চলটাতে। আবার যখন এটা বঙ্গোপসাগর অতিক্রম করে তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে চলে যায়, এই অঞ্চলে কিছু বৃষ্টিপাত ঘটায়। আবার যখন এই বায়ুটা নিরক্ষরেখা অতিক্রম করে করে দক্ষিণ গোলার্ধে প্রবেশ করে, দক্ষিণ গোলার্ধে এই বায়ু বাম দিকে বেঁকে যেয়ে এদিকে চলে যায়। অর্থাৎ তখন কিন্তু এটা উত্তর পশ্চিম মৌসুমী বায়ুতে রূপ রূপ লাভ করে। রূপ লাভ করলে এতে গ্রীষ্মকালীন মৌসুমে বা এখানে গ্রীষ্মকাল চলে আসে। এখানে যখন নিরক্ষরেখা অতিক্রম করলো, তখন কিন্তু আবার গ্রীষ্মকাল চলে আসে। তখন এই নিরক্ষরেখা অতিক্রম করার পরে এই বায়ুটা, এই যে অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া কিন্তু প্রচুর পরিমাণে এই সময় বৃষ্টিপাত। মোটামুটি এই ম্যাপ সম্পর্কে যদি একটু ধারণা রাখো, বা মৌসুমী বায়ু সম্পর্কে, শীতকালীন মৌসুমী বায়ু এবং গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু সম্পর্কে ধারণা রাখতে হলে আমাদেরকে সূর্যের উত্তরায়ণ, দক্ষিণায়ন, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, নিরক্ষরেখা, ITCZ এই সম্পর্কেও একটু ধারণা রাখতে হবে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।